হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় সিএইচডব্লিউ কমিউনিটি হেলথ ওয়ার্কার শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আমরা 5টা বইয়ের একটা শেষ করেছি। দ্বিতীয় বইয়ের আজকে পড়ব পরিপাকতন্ত্র, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেশন, ডাইজেস্ট এই শব্দগুলো আমরা শুনেছি আগে। তার মানে হলো যে পরিপাক, পরিপাক অর্থ হজম হওয়া। এটা শুরু হয় মুখ থেকে, এবং দেখেন মুখ থেকে একেবারে মুখ, জিবা, তারপরে লালা, এইভাবে ভিতরে খাদ্যনালী, তারপরে আপনার পাকস্থলী, পাকস্থলীর পরে আবার নাড়ি আছে, নাড়ি দুই ধরনের আছে। এইভাবে গিয়ে একেবারে মলদ্বার পর্যন্ত আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র গঠিত। আমরা একটু দেখি পরিপাকতন্ত্র কাকে বলে। যে পদ্ধতিতে খাদ্য গ্রহণ থেকে শুরু করে ওই খাবারটা হবে হজম, শোষণ এবং অবশিষ্ট বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেয়, তাকে পরিপাকতন্ত্র বলে। আশা করি সবাই বই নিয়েছেন। এই হলো সেই ছবিটা, আপনারা মিলাই নেবেন। এখন আমরা একটু দেখি যে এই ডাইজেস্টিভ ক্যানাল, অর্থাৎ এই লাইনটা শুরু হয়েছে কোথা থেকে এবং শেষ হয়েছে কোথা থেকে। সংক্ষেপে তো আমি বলেই দিলাম, এখন মেন কথাগুলো বলি। প্রথমে হচ্ছে মুখ। এই আগে নামগুলো বলে দিই। মুখ, তারপরে আপনার আছে মুখের গহ্বর, ভেতরের পুরোটুক ভেতরের। তারপরে আছে এই যে ফ্যারিংস। ফ্যারিংস মানে যেখানে গলার মধ্যে খাবারের লাইনটা। এরপরে আছে খাদ্যনালী, এই যে এখান থেকে যেই খাবারটা যাচ্ছে। এরপর পাকস্থলী বা স্টমাক। তারপর আছে বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র। তবে প্রথমে ওপরে আছে ক্ষুদ্রান্ত্র, স্মল ইন্টেস্টাইন, নিচে আছে আপনার লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র। এ হলো মোটামুটি বিষয়। খাবার যখন যায়, খাবার হজম করার জন্য কিছু গ্ল্যান্ড আছে। গ্ল্যান্ড মানে ধরে নেন একটা জায়গা, শরীরের ভেতরের একটা জায়গা, যেখান থেকে জুস বা শরবত বা অল্প পরিমাণ খাবার হজম করা লিকুইড সিক্রেশন হয়, এনজাইম টাইপের। এরকম কিছু গ্রন্থি আছে, যেমন লালা গ্রন্থি। এই যে লালা গ্রন্থি, এখানে পাকস্থলীরও গ্রন্থি আছে, স্টমাক গ্ল্যান্ড বলি। নাড়ির মধ্যে খাবার হজম হওয়ার জন্য প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে কিছু রস আসে, তো ওই প্যানক্রিয়াসও এই ডাইজেস্টিভ সিস্টেমে কাজ লাগে। আছে লিভার। লিভার থেকে অনেক ধরনের আপনার এনজাইম বা আপনার খাবার হজম করা, যেমন বাইল আছে, পিত্ত, এগুলা বের হয়। এছাড়া আছে ক্ষুদ্রান্ত্রের গ্রন্থি বা স্মল ইন্টেস্টাইনের যে গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড কটা একটু মাথায় রাখতে হবে, সেগুলো আমরা পরে সময় পাইলে আলোচনা করব। আমরা আসি মুখ। মুখ থেকে এখন তাহলে শুরু করি। মুখ হইল নাকের ঠিক নিচে আড়াআড়িভাবে অবস্থিত ছিদ্রটাকে মুখ বলা হয়। মুখ, এই মুখ থেকে ডাইজেস্টিভ সিস্টেমটা শুরু হয়েছে। মুখ খাবার ভেতরে নেয় এবং ভেতরে পাঠায় দেয়, এ হচ্ছে বিষয়। মুখের যে গহ্বর, ভেতরের টুকু, এটা হলো এই ছিদ্র, যে ছিদ্রের পেছনেই খাবারের গহ্বর বা মাউথ কেভিটি বলা হয়, এই জিনিসটা আছে। এটা দেখতে একটু লম্বা, গোল না কিন্তু, ডিমের মতো। আর এখানে পরিপাকতন্ত্র শুরু হয় একদম মুখের মধ্যে থেকে, কারণ এইখানে আমরা চিবায় অনেক কাজ টাজ করি। তো মুখ গহ্বরের মধ্যে অনেক কিছু আছে, যেমন ঠোঁট আছে। ঠোঁট হলো দুইটা, চামড়া দিয়ে তৈরি, আপার পার্ট, লোয়ার পার্ট ঠোঁট। এরপরে আছে প্যালেট। প্যালেট মানে ওই যে উপরের তালু বলি, খাবারের ভেতরের ওপরের তালু, সেটাকে আমরা প্যালেট বলি। চিক, চিক মানে গাল, এই যে দুই পাশের গাল, এটাকে আমরা চিক বলি। এরপর আছে টাং। টাং মানে জিবা। জিবাটা আপনারা জানেন কিনা, জিবা কিন্তু মাংস দিয়ে তৈরি। আর এটার একটা জিনিস হলো, একজন মানুষের জিবা দিয়ে 1000-এরও বেশি পরিমাণ টেস্ট মানুষ বুঝতে পারে, 1000-এরও বেশি। এরপর লাগবে আপনার দাঁত। দাঁত কেন লাগবে? আমরা রুটি খাই, কেক খাই, বা যাই খাই সেগুলো তো চিবিয়ে খাই, এজন্য দাঁত লাগবে।
তো দাঁতের মধ্যে দুই ধরনের আছে, একটা টেম্পোরারি, যেটা আমরা জানি যে বেশি দিন টিকে থাকে না, যে দাঁতগুলো পড়ে যায় সেগুলোকে সাময়িক দাঁত বলে। এরকম দাঁত আছে 20টা, আপনার হচ্ছে যে মোট 20টা, এই পাশে ওপরে 5টা, এই পাশে ওপরে 5টা, নিচে ওপরে 10টা, নিচে 10টা, সামনাসামনি যেগুলা এগুলাই। এর মধ্যে দাঁতের নামগুলো আছে যেগুলো আপনার পড়ে যায়। একটা হচ্ছে ইনসিসর বা কর্তন দাঁত 2টা, কেনাইন বা ছেদন দাঁত 1টা, মোলার বা মাড়ির দাঁত 2টা, এগুলা পড়ে যায়। মনে রাখবেন, একজন বাচ্চা আপনার মোটামুটি 6 মাস বয়স থেকে দাঁত ওঠা শুরু করে, আর 6 বছর বয়স থেকে পড়া শুরু করে, এই হচ্ছে বিষয়। আর পার্মানেন্ট দাঁত আছে কিছু, সেগুলো আপনার আছে হলো স্থায়ী দাঁত, যেগুলো দীর্ঘদিন থাকে এবং একবার যদি পড়ে যায় তাহলে আর ওই দাঁত গজায় না, ওই দাঁত তৈরি হয় না। সাধারণত বৃদ্ধ বয়সে দাঁত পড়ে যায়, এ হচ্ছে মোটামুটি বিষয়। দাঁত আছে মোট 32টা, এ হলো বিষয়। এখন আসি ফ্যারিংস বা গলকক্ষ। এই যে সোজা কথা, খাবার যাওয়ার সময় গলার মধ্যের যে নালীটুকু আছে এটাই 12 সেন্টিমিটার লম্বা। এরপরে আছে টনসিল। টনসিল দুপাশে 2টা টনসিল থাকে, আর শিশুরা ঠান্ডা লাগলে এই টনসিলটা অনেক সময় বাড়ে। এরপর আছে ইসোফেগাস। ইসোফেগাস বা খাদ্যনালী। এই খাদ্যনালী আপনার গলা থেকে একেবারে বুক পর্যন্ত 10 ইঞ্চি লম্বা। এটাই খাবার ভেতর দিয়ে গিয়ে পাকস্থলী অর্থাৎ পেটে খাবার পড়ে। স্টোমাক বা পাকস্থলী, এই পাকস্থলী একটা পাস লিখি না, পাস এটা উল্টাইলে যেমন এই রকমের একটা আপনার হচ্ছে যে অঙ্গ, থালার মতো। এটা 25 সেন্টিমিটার লম্বা এবং 15 সেন্টিমিটার চওড়া। আর এটা মাংস দিয়ে তৈরি, মাংসের দেয়াল যে স্টোমাকের অনেক মোটা। এ হলো মোটামুটি বিষয়। পাকস্থলীর 2টা ওপেনিং আছে, অর্থাৎ ছিদ্র। ওপর দিয়ে খাবারটা ঢুকছে, আবার নিচে গিয়ে খাবারটা বের হয়ে যাচ্ছে। এই হলো বিষয়। পাকস্থলীর ছবিটা এখানে সুন্দর করে দেয়া আছে। অনেক সময় পাকস্থলীর ছবি পরীক্ষায় আসে। পাকস্থলীর কাজ হলো খাবারগুলোকে জমা রাখা, 6 ঘন্টা জমা রাখে। আপনি যেটা খাই সেই খাবার 6 ঘন্টা পর নাড়ির মধ্যে যাওয়া শুরু করে। আর আরেকটা বিষয়, পাকস্থলীর মধ্যে খাবারগুলো অনেক সময় হজম হয়ে যায়। যেমন আমি কিছু খেলাম, এটা পাকস্থলীর যে রসগুলো আছে, এই পাকস্থলীতে ধরেন আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই অ্যাসিডটা স্টোমাকের দেয়াল থেকে চুঁয়ে চুঁয়ে পড়ে, যাই খায় মাছ মাংস থেকে শুরু করে সব গলায় ব্লেন্ডিং করে দেয়। এ হচ্ছে বিষয়। পাকস্থলীর পরে আছে ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন, এরপর আছে বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র যেটা, এটাই মেন। আমরা যে খাবারই খাই সেটা জুস হয়ে পাকস্থলী থেকে যখন নিচে নেমে যায়, এই ক্ষুদ্রান্ত্র 10 থেকে 12 ফিট লম্বা। এই খাবারগুলোকে নাড়ি চুষে চুষে নেয়, চুষে নিয়ে রক্তের মধ্যে দিয়ে দেয়। কারণ আমরা খাই আর পায়খানা করলে তো হবে না, খাবারটা তো কাজে লাগতে হবে। তো পাকস্থলী থেকে যখনই নিচে নেমে আসে, ওই নাড়িতে চুষে চুষে নেয়। কিসে চুষে নেয়? ধরেন ঘরের মধ্যে পাপোশ আছে বা কার্পেট আছে, 1 গ্লাস পানি ফেললে চুষে নেয়। এটার অনেকগুলো এরকম এরকম জালের মতো শুকনা জিনিস আছে যে পানিটা চুষে নেয়। এই স্টোমাকের পরে এই ক্ষুদ্রান্তেরও মাইক্রোভিলাই বলে চিকন চিকন নাড়ি আছে যে রস খাবারগুলা চুষে নেওয়ার জন্য। এই হচ্ছে বিষয়। ক্ষুদ্রান্তের আবার 3টা অংশ, এত কিছু না জানলেও হবে। আপনার হচ্ছে যে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, না জানলে হবে, অত কিছু না। তবে এটা মাথায় রাখবেন, 95% খাবার এই ক্ষুদ্রান্ত্র চুষে নেয় বডিতে কাজে লাগানোর জন্য, আর 5% পরবর্তীতে যে 5 ফুটের মতো লম্বা, আগে দেখলাম 12 ফিট, পরে দেখলাম 5 ফিট। এই বৃহদান্ত্র, বৃহৎ মানে আসলে মোটা, পায়খানাটা মোটা হয়, তৈরি হয়, এই জন্যে কিন্তু আসলে এই জায়গাটা মোটা। এখানে পায়খানার রাস্তা পর্যন্ত মোটা নাড়ি যেটা, সেটাই হলো আমাদের লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র। এখানে কিছু অঙ্গ আছে বা নাড়িগুলোর নাম আছে আলাদা আলাদা, অত না জানলেও হবে।
ওখানে অ্যাপেন্ডিক্স নামে একটা ছোট্ট অংশ আছে। বাচ্চাদের অনেক সময় দেখেন অ্যাপেন্ডিসাইটিস হয়, খাবারের ওই নাড়ির এই জায়গাটা ফুলে যায়। এছাড়া আরও নাম আছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, তারপরে রেকটাম, অ্যানাল ক্যানাল, অ্যানাস, এইভাবে নাম আছে, এত জানার দরকার নাই, এগুলো আমাদের এই বইয়ের পড়াতেও নাই। মোটামুটি এই হলো নাড়ির পড়া। এরপরে আছে অ্যানাল ক্যানাল বা অ্যানাস, যেটা পায়খানার রাস্তা। এই পায়খানার রাস্তার মাধ্যমে আমাদের বর্জ্য পদার্থগুলো বের হয়, পায়খানা হয়। মনে রাখতে হবে মলদ্বারে অনেক ধরনের অসুখ হয়, আপনারা জানি। রক্ত পড়ে, পলিপ বা পাইলস হয়, হেমোরয়েডস যেগুলো বলি। এরপরে আপনার মলদ্বারে চুলকানি হয়, মলদ্বারে ভগন্দর হয়, ফিস্টুলা, তারপরে মলদ্বারে ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের অসুখ হয়। তো এগুলো অসুখ যখন আমরা পড়ব তখন এগুলো পড়ব। তাহলে মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত ডাইজেস্টিভ সিস্টেমটা আমাদের আজকের মতো শেষ হলো। আপনারা দয়া করে ভালো করে পড়াশোনা করবেন।